প্রিয় শিক্ষার্থীরা, সরকারি এডওয়ার্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে এই ক্লাসে আমরা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের পাঠদান করব। অর্থাৎ এই অধ্যায় আছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তোমাদেরকে এই ক্লাসে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ ইশাদ সাদেক। প্রিয় শিক্ষার্থীরা, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমেই ডেটা এবং ইনফরমেশন কী সেটি জানতে হবে। ডেটা শব্দটি ল্যাটিন শব্দ। ল্যাটিন একটি শব্দ আছে ডেটাম। ডেটামের বহুবচন হচ্ছে ডেটা। ডেটাম শব্দের অর্থ তথ্যের উপাদান। ডেটাকে প্রসেসিং করে অর্থাৎ প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা সাধারণত ইনফরমেশন পাই। ডেটা হচ্ছে পরস্পর সম্পর্কবিহীন অগোছালো কিছু উপাত্ত। এই অগোছালো উপাত্তকে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় প্রক্রিয়াকরণ করার মাধ্যমে আমরা সুনির্দিষ্ট পদ্ধতিতে বোধগম্যভাবে গোছানো কিছু তথ্য পাই। এই তথ্যের নামই ইনফরমেশন। অর্থাৎ অগোছালো ডেটাকে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় গুছিয়ে আমরা ইনফরমেশন পাই। প্রিয় শিক্ষার্থীরা, ডেটা এবং ইনফরমেশন ধারণাটি বুঝতে আমাদের একটি উদাহরণ আরও কাজে লাগবে। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে একটি বক্সের ভেতরে কিছু অগোছালো উপাত্ত, কিছু সংখ্যা, কিছু অক্ষর ইত্যাদি অগোছালো ছড়িয়ে ছিটিয়ে আছে। এটিকে যখন আমরা যথাযথ প্রক্রিয়াকরণ করব, তারপরে আমরা ফলাফলটি দেখতে পাচ্ছি। এটি এখন একটি গোছানো তথ্য। এটি দেখেই বোঝা যাচ্ছে যে এটি কোনো একটি পরীক্ষার ফলাফল শিট। এখানে প্রথম কলামে রোল নাম্বার, দ্বিতীয় কলামে প্রাপ্ত নম্বর এবং সর্বশেষ কলামে ফলাফল দেখা যাচ্ছে। অর্থাৎ ডানে এবং বায়ের দুটি বক্সে আসলে কিন্তু একই উপাত্তই আছে, কিন্তু বাম পাশে ডেটাগুলি একেবারে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর সেগুলিকে গুছানোর পরে ডান পাশের বক্সে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটিকে আমরা ইনফরমেশন হিসাবে চিহ্নিত করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবারে ডেটা এবং ইনফরমেশনের কিছু বৈশিষ্ট্য জেনে নিই। প্রথমে আসে যে ইনফরমেশনের ক্ষুদ্রতম একক হলো ডেটা। অর্থাৎ ডেটা দিয়েই আমরা ইনফরমেশন সৃষ্টি করি। ডেটার সমন্বিত রূপকেই আমরা ইনফরমেশন বলে থাকি। এ কারণেই ডেটা সাধারণত সরাসরি ব্যবহার করা যায় না, একে সরাসরি বোঝাও কঠিন। আর ইনফরমেশনকে আমরা সরাসরি ব্যবহার করতে পারি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, ইনফরমেশনকে আমরা সাধারণত বুঝতে পারি। একটু আগের উদাহরণ থেকে আমরা যেটি আরও পরিষ্কার হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা আলোচনা করব ডেটার প্রকারভেদ। ডেটা সাধারণত তিন প্রকার। ডেটার প্রথম প্রকারটি হচ্ছে নিউমেরিক ডেটা, দ্বিতীয় প্রকারের ডেটাকে বলে বুলিয়ান ডেটা এবং সর্বশেষ প্রকারের ডেটাকে বলা হয় নন নিউমেরিক ডেটা। এদেরকে আমরা এবার এই প্রকারভেদকে একটু উদাহরণের সাহায্যে দেখার চেষ্টা করব। নিউমেরিক ডেটা হচ্ছে সেই সকল ডেটা যেগুলো সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়, যেমন পরীক্ষায় প্রাপ্ত নম্বর, ক্লাস রোল, বয়স। এগুলো জিজ্ঞাসা করা হলে সবসময় একটি সংখ্যায় উত্তর আসে। যেমন কোনো একটি ওয়েবসাইটে ধরা যাক ফলাফলের জন্য বোর্ডের যে ওয়েবসাইটটি আছে, সেখানে আমাদের প্রথমেই যে ডাটাটি ইনপুট দিতে হয় সেটি হচ্ছে আমাদের রোল নাম্বার কিংবা রেজিস্ট্রেশন নাম্বার। এই ডেটাটি আসলে একটি নিউমেরিক ডেটা। এরপরে আসে যে বুলিয়ান ডেটা, যেটি সাধারণত সত্য কিংবা মিথ্যার মধ্যে কিংবা হ্যাঁ এবং নায়ের মধ্যে আবদ্ধ থাকে। যেমন তুমি ছাত্র নাকি ছাত্রী, এই প্রশ্নের উত্তরে একটি আসলে বুলিয়ান ডেটা, এর একটি উত্তরই আছে। যেমন স্ক্রিনে দেখা যাচ্ছে, এখানে ইয়েস এবং নো দুটি অপশন আছে। এখানে আমরা যেই ডেটা ইনপুট দিতে পারবো সেটি আসলে একটি বুলিয়ান ডেটা। আর এই দুইটি প্রকারভেদ ছাড়া, অর্থাৎ নিউমেরিক এবং বুলিয়ান ডেটা ছাড়া অন্যান্য যাবতীয় যত তথ্য আছে সেগুলোকে আমরা বলে থাকি নন নিউমেরিক ডেটা। যেমন কোনো একটি অনলাইন রেজিস্ট্রেশনের সর্বশেষ ধাপে সাধারণত অনেক সময় পাসপোর্ট সাইজের ছবির স্ক্যানকৃত কপি চাওয়া হয় বা ছবি আপলোড করতে বলা হয়। এই ডেটাটি, এটিও একটি ডেটা এবং এটি সাধারণত নন নিউমেরিক ডেটার অন্তর্ভুক্ত। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কোনো একটি প্রক্রিয়া সর্বশেষ ধাপ দেখানো হয়েছে যেখানে ছবি আপলোড করতে বলা হচ্ছে।
প্রিয় শিক্ষার্থীরা, এবার আসা যাক ডেটাবেজের ধারণায়। ডেটাবেজ শব্দটি আসলে ইংরেজি দুটি শব্দ ডেটা এবং বেজ, এটি সমন্বয়ে গঠিত। ডেটা বলতে আমরা বুঝি উপাত্তকে, যেটি নিয়ে আমরা এতক্ষণ কথা বলে এসেছি, আর বেজ বলতে হচ্ছে ঘাঁটি। এর আগে আমরা সাধারণত বিমান ঘাঁটি কিংবা সামরিক ঘাঁটি এই কথাগুলি শুনে অভ্যস্ত। বিমান ঘাঁটিতে অনেকগুলো বিমান সাধারণত সাজিয়ে রাখা থাকে। একইভাবে ডেটাবেজে অনেকগুলো ডেটা বা উপাত্তকে সাজিয়ে রাখা হয়, এটি সাধারণ ধারণা। অর্থাৎ একাধিক সম্পর্কযুক্ত ডেটার যে সমাবেশ তাকেই আমরা বলবো ডেটাবেজ। এখানে স্ক্রিনে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। এই কোভিড-19 আক্রান্ত সময়ে আমরা প্রত্যেকেই বেশ খারাপ একটি সময় পার করছি। সামাজিক দূরত্ব বজায় রাখা ছাড়া এই বিপদ থেকে মুক্তির আমাদের এই মুহূর্তে কোনো উপায় নেই, এবং এই বিপদের মুহূর্তে আমাদের যেটি দরকার সেটি হচ্ছে সঠিক তথ্য সরবরাহের জন্য বাংলাদেশ সরকার corona.gov.bd নামে একটি ওয়েবসাইট চালু করেছে। এই ওয়েবসাইটে তোমরা নিয়মিত করোনা ভাইরাস সংক্রান্ত বিভিন্ন আপডেট জানতে পারবে এবং সঠিক তথ্যটি জানতে পারবে। এখানে উল্লেখ্য যে এই ওয়েবসাইটটি যখন পরিচালনা করা হয়, এটির পেছনে আসলে একটি খুব ভালো মানের ডেটাবেজ রয়েছে। নইলে আমাদের দেশে এত মানুষ এবং এত আক্রান্ত মানুষ, তাদের সবার তথ্যকে গুছিয়ে রাখার জন্য এবং সঠিকভাবে সেটিকে প্রদর্শন করার জন্য ডেটাবেজ ছাড়া এই কাজটি করা খুবই কঠিন ছিল। শিক্ষার্থীরা, এবারে আসো আমরা ডেটাবেজের কিছু ব্যবহার দেখব। ডেটাবেজের ব্যবহার আসলে তোমরা বিভিন্ন সময় করে এসেছো, হয়তো কেউ জেনে করে এসেছো, কেউ কখনো হয়তো না জেনে করে এসেছো। ডেটাবেজের একটি খুবই পরিচিত ব্যবহার হচ্ছে এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি। এটি আমার গত বছর ঠিক এই দিনে তোমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষার ফলাফলটি জেনেছিলে। মাধ্যমিক পরীক্ষার এই ফলাফলটি জানার জন্য এখন আমাদের প্রচুর মাধ্যম রয়েছে, যেমন আমাদের মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে এটি জানতে পারি, অথবা বোর্ডে নির্দিষ্ট করে দেওয়া ওয়েবসাইট থেকে জানতে পারি, অথবা কলেজে এসে বা শিক্ষা প্রতিষ্ঠানে এসে সরাসরি নোটিশ বোর্ড থেকেও জানা যায়। তবে সবচেয়ে সহজ পদ্ধতিটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে জেনে নেওয়া। ওয়েবসাইটে যখন তোমরা ফলাফল জানতে চাও, সেখানে আসলে একটি ডেটাবেজ ব্যবহার করা হয়, যেই ডেটাবেজে তোমাদের প্রত্যেকের ফলাফল সংরক্ষিত আছে। তোমরা যখন তোমাদের নিজের শিক্ষা বোর্ড, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বার সেখানে ইনপুট দাও, সে ওই রোল সংশ্লিষ্ট তথ্যটি খুঁজে এনে মুহূর্তের মধ্যে তোমার সামনে উপস্থাপন করে থাকে। এছাড়াও আমরা ডেটাবেজ ব্যবহার করি জনমিতিক তথ্য ব্যবস্থাপনা করতে, যেমন বাংলাদেশের নির্বাচন কমিশন সবার তথ্য সংরক্ষণ করে। আমাদের একটি জাতীয় পরিচয়পত্র রয়েছে। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যে তথ্য, বাংলাদেশে প্রচুর মানুষ, 18 কোটি মানুষের দেশে যদি অন্তত 10 কোটি মানুষেরও জাতীয় পরিচয়পত্র থেকে থাকে, 10 কোটি মানুষের 10 কোটি রকমের তথ্যকে ব্যবস্থাপনার জন্য আসলে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা ছাড়া আমাদের আর কোনো গতি নেই। দ্বিতীয় ব্যবহারটি আসতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে। এর উদাহরণটি তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতেই পাচ্ছ, যেটির মাধ্যমে তোমরা এর আগে ফলাফল দেখে এসেছো। চিকিৎসা সেবা ডেটাবেজ ব্যবহারের আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এই কোভিড আক্রান্ত সময় আমাদের এর গুরুত্বটি আরও বেড়ে গিয়েছে। তোমরা হয়তো এর আগে আমাদের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ক্লাসে টেলিমেডিসিনের কথা শুনে থাকবে। টেলিমেডিসিনের মাধ্যমে বিভিন্ন রোগীর সাথে যখন চিকিৎসকের সম্পর্কটি গড়ে তোলা হয়, কিংবা বিভিন্ন রোগীর বিভিন্ন রকমের তথ্য যেখানে সংগ্রহ করে রাখা হয়, সংরক্ষণ করে রাখা হয়, এবং প্রয়োজনীয় চিকিৎসকের কাছে যখন সেটি সরবরাহ করা হয়, এই ব্যবস্থাপনাটির জন্য একটি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম প্রয়োজন হয়ে থাকে। টেলিযোগাযোগ খাতেও ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবহার রয়েছে। আমরা যখন মোবাইল ফোন ব্যবহার করে কোনো একটি কল করতে যাই কিংবা SMS পাঠাতে যাই, এই পুরো প্রক্রিয়াটি কোনো একটি ডেটাবেজ সিস্টেমের সাথে সংযুক্ত, যারা খেয়াল রাখে আমরা কতক্ষণ কথা বললাম, কয়টি SMS পাঠালাম এবং এই জন্য আমাদের কী খরচ হলো, এবং এভাবেই সাধারণত আমাদের মোবাইল ফোনের বিলগুলো তৈরি হয়ে থাকে, এবং সেটি হয়ে থাকে সাধারণত স্বয়ংক্রিয়ভাবে একটি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করেই।
উৎপাদন ব্যবস্থাপনা অর্থাৎ শিল্প কারখানায়ও ডেটাবেজের ব্যবহার রয়েছে। কোনো একটি কারখানায় কী পরিমাণ কাঁচামালের সরবরাহ থাকবে, কী পরিমাণ পণ্য এতে উৎপাদন করা হবে, কিভাবে সেই পণ্যগুলোকে সংরক্ষণ করা হবে এবং সেই পণ্যগুলোকে কিভাবে বিভিন্ন ক্রেতার হাতে পৌঁছে দেওয়া হবে বা বিপণন করা হবে, এই তথ্যগুলো সুচারুভাবে সমন্বয়ের জন্য ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা খুবই সুবিধাজনক। এরপরে আসা যাক ব্যাংকিং এবং বিমা খাত। ব্যাংকিংয়ের ক্ষেত্রে আমরা এখন মোবাইল ব্যাংকিং অথবা অনলাইন ব্যাংকিংয়ের সাথে সবাই পরিচিত। বর্তমানের এই শহরবন্দি জীবনে আমরা মোবাইল ব্যাংকিংয়ের সাথে আরও বেশি পরিমাণে জড়িয়ে পড়ছি। এখানে মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে কিংবা অনলাইন ব্যাংকিংয়ের অ্যাকাউন্টে আমাদের যাবতীয় লেনদেন সংক্রান্ত তথ্য আসলে ব্যবস্থাপনা করা হয় একটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে। এরপর আসা যাক মানব সম্পদ ব্যবস্থাপনা। এটিও খুব গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র। তোমরা হয়তো জেনে থাকবে, এমনকি আমাদের দেশেও এখন চাকরি প্রার্থীরা যখন বিভিন্ন ক্ষেত্রে চাকরির আবেদন করে থাকেন, যেমন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কিংবা অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানে, অধিকাংশ ক্ষেত্রেই এখন এই চাকরির আবেদনটি হয় ডিজিটাল পদ্ধতিতে কোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে, এবং এখানে চাকরি প্রার্থীদের তথ্য এবং চাকরিদাতাদের অন্যান্য তথ্যের যে সমন্বয়টি ঘটে, সেই সমন্বয়ের জন্য ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বহুল প্রচলন রয়েছে। এরপরে আসা যাক বৈজ্ঞানিক গবেষণা। এর আগেও তোমাদের অনেক ক্লাসে আমি বলেছি যে বৈজ্ঞানিক গবেষণার কারণে অনেক সময় বিভিন্ন রকমের তথ্য একই সঙ্গে ব্যবহার এবং বিশ্লেষণের প্রয়োজন পড়ে। যেমন এই মুহূর্তে কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কার করার জন্য অনেকেই কাজ করছেন, অনেক জীববিজ্ঞানীরা কাজ করছেন, অনেক অণুজীব বিজ্ঞানীরা কাজ করছেন, এবং একই সাথে জেনেটিক ইঞ্জিনিয়াররাও কিন্তু এই সময় কাজ করে চলেছেন। এখন জেনেটিক তথ্য বিশ্লেষণের জন্য, যেখানে তোমরা জানো যে একটি জিনের ভেতরে অসংখ্য তথ্য থাকে, সেই তথ্যগুলো হাতে কলমে ব্যবস্থাপনা করার চাইতে কোনো একটি বৈজ্ঞানিক ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম দ্বারা ব্যবস্থাপনা করা অনেক সুবিধাজনক এবং দ্রুত। আর সর্বশেষ যেটি আছে সেটি হলো যাতায়াত ব্যবস্থাপনা। যাতায়াত ব্যবস্থাপনা অর্থাৎ আমরা এখন জানি যে বাংলাদেশেও আমরা এখন ট্রেনের টিকিট কাটতে গেলে একটি ওয়েবসাইটের মাধ্যমে কিংবা SMS-এর মাধ্যমে টিকিট করতে পারি। এই ধরনের যে সেবাগুলি আছে, কিংবা সেটি বাসের টিকিট কিংবা প্লেনের টিকিটের ক্ষেত্রেও সত্য, এভাবে অনলাইন টিকিটিং সিস্টেম যেটি আছে সেটি পুরোপুরি একটি উন্নত মানের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করেই করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এর আগেও বিভিন্ন ক্লাসে তোমাদের আমি বলেছি যে কোনো জিনিসই এককভাবে সুবিধাজনক নয়, আবার কোনো জিনিস এককভাবে শুধুমাত্র অসুবিধাজনকও নয়। সেই ধারায় ডেটাবেজও কোনো ব্যতিক্রমী কিছু নয়। ডেটাবেজের ভালো দিক আছে, ডেটাবেজের মন্দ দিকও আছে। আমরা প্রথমেই ডেটাবেজের কিছু সুবিধা জেনে নিই। ডেটাবেজ দিয়ে আমরা খুব দ্রুত ডেটা উপস্থাপন করতে পারি, অর্থাৎ আমাদের তথ্যগুলি যদি গুছানো থাকে, তথ্য যদি সুনির্দিষ্ট প্রক্রিয়ায় ব্যবস্থাপনা করা থাকে, সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় তথ্যটিকে সুনির্দিষ্টভাবে খুঁজে বের করতে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে ব্যবহার করে থাকি। এর মাধ্যমে নিমেষেই, যেমন ধরা যাক তোমার কোনো একটি পরীক্ষার ফলাফল, তুমি যখনই জানতে চাবে তখন যদি তোমার ফলাফলটি কোনো ডেটাবেজে সংরক্ষণ করা থাকে, শুধুমাত্র তোমার রোল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে নিমেষের মধ্যেই তোমার ফলাফলটি সুনির্দিষ্টভাবে খুঁজে বের করে উপস্থাপন করা সম্ভব হবে। এখানে আরেকটি সুবিধা হচ্ছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আমরা ডেটাকে বাছাই করতে পারি কিংবা ডেটাকে প্রয়োজনীয়ভাবে সাজিয়ে নিতে পারি। আমরা যেমন একটু আগে বললাম, তোমাদের ফলাফলের ক্ষেত্রে আমরা সুনির্দিষ্টভাবে তোমার তথ্যটিকে খুঁজে নিতে পারি, অথবা শুধুমাত্র আমাদের কলেজের শিক্ষার্থীদের ফলাফলকে খুঁজে নিতে পারি। একেও আবার আমরা বিভিন্নভাবে সাজাতে পারি, ফলাফলের ভিত্তিতে সাজাতে পারি, নম্বরের ভিত্তিতে সাজাতে পারি, কিংবা পাশ ফেলের ভিত্তিতে সাজাতে পারি। এই
সুবিধাগুলো আমরা পাবো কোনো একটি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ফলাফলকে সংরক্ষণ করা থাকলে। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের দিয়ে থাকে, এটি হচ্ছে ডেটার ডুপ্লিকেশন কমায়। ডুপ্লিকেশন অর্থাৎ একই ডেটা একাধিকবার চলে আসার যে সম্ভাবনা সেটি ডেটাবেজের মাধ্যমে থাকে না বললেই চলে। এবারে আসা যাক ডেটাবেজের কিছু অসুবিধায়। আগেই বলেছিলাম যে ডেটাবেজ দিয়ে আমরা যে শুধুমাত্র সুবিধাই পেয়ে থাকি এমনটি নয়, ডেটাবেজ ব্যবহার করার কিছু অসুবিধাও রয়েছে। প্রথম অসুবিধা যেটি, ডেটাবেজ ম্যানেজমেন্ট অর্থাৎ ডেটাবেজ ব্যবস্থাপনা এটির বাস্তবায়ন করা বেশ ব্যয়বহুল। কারণ ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের যে ভালো সফটওয়্যারগুলো রয়েছে সেই সফটওয়্যারগুলো অবশ্যই আমাদেরকে এর প্রযোজ্য মূল্য দিয়ে কিনে ব্যবহার করতে হয়। সাধারণত ভালো ডেটাবেজ সফটওয়্যারগুলো কোনোটি ফ্রি সফটওয়্যার নয়। এর আরেকটি অসুবিধা হলো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম চাইলে আমার ব্যবস্থাপনা করে ফেললাম এত সহজ নয়, কারণ এটিকে ব্যবহার করার জন্য দক্ষ জনসম্পদের প্রয়োজন। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য সুনির্দিষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত মানুষ রয়েছেন। এর বাইরে কেউ যে কোনো মুহূর্তে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে চাইলে সেটি খুব সহজ হবে না বা সেটি খুব দক্ষ হবে না। আর সর্বশেষ এবং সবচেয়ে বড় সমস্যা যেটি বা বড় অসুবিধা যেটি বা বড় আশঙ্কা যেটি, ডেটাবেজ ব্যবহার করলে আমাদের সবসময় হ্যাকিং ইত্যাদির আশঙ্কা থাকে। সবসময় আশঙ্কা থাকে যে আমাদের ডেটাটি যেখানে যাওয়ার কথা নয় সেখানে পৌঁছে যাওয়ার। ডিজিটাল দুনিয়া আজকে আমাদের সবচেয়ে বড় সমস্যা এটি যে আমরা কিভাবে আমাদের তথ্যকে বা কিভাবে আমাদের ডেটাকে সংরক্ষণ করব বা কিভাবে আমরা এর নিরাপত্তা দেব, এটি নিয়ে আরও এই অধ্যায়ে পরবর্তীতে আরও আলোচনা হবে। এবারে আসা ডেটাবেজের উপাদান কি কি সেই সম্পর্কে। দুঃখিত, এটি খুবই স্বাভাবিক যে ডেটাবেজের প্রথম এবং প্রাথমিক উপাদানটি হচ্ছে ডেটা। এখানে আমরা আসলে প্রতিটি বিচ্ছিন্ন বা প্রতিটি একক উপাত্তকেই ডেটা নামে অভিহিত করি। আমরা যখন ডেটাকে বিভিন্নভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি তখন আমরা সাধারণত একই ধরনের ডেটাকে একই সাথে রাখি। এইভাবে প্রতিটি ধরনকে বলা হয় ফিল্ড। এরপরে আসা যাক রেকর্ড। এভাবে একাধিক ফিল্ডে যখন আমরা বিভিন্ন ডেটাকে সাজিয়ে রাখি, সম্পর্কযুক্ত একাধিক ফিল্ডকে একত্রে বলা হয় হচ্ছে রেকর্ড। আর সর্বশেষটি হচ্ছে টেবিল। আমরা যখন একাধিক ফিল্ড এবং রেকর্ডের সমন্বয়ে একটি বড় তথ্য ভাণ্ডার গড়ে তুলি তখন সেই সংগ্রহটিকে আমরা বলে থাকি ডেটা টেবিল। এখানে স্ক্রিনে দেখে হয়তো ব্যাপারটা ঠিক পরিষ্কার হচ্ছে না, সে কারণে আমরা ডেটা, ফিল্ড, রেকর্ড এবং টেবিল এই তথ্যগুলিকে, এই উপাদানগুলিকে একটি উদাহরণের মাধ্যমে আরও পরিষ্কারভাবে দেখার চেষ্টা করব। দেখো, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ডেটাবেজের উপাদান দেখার জন্য এখানে আমরা একটি টেবিল দেখিয়েছি। টেবিলের শিরোনাম হচ্ছে 2020 সালের ফলাফল, অর্থাৎ বোঝা যাচ্ছে এটি কোনো একটি পরীক্ষায় ছাত্রদের প্রাপ্ত নম্বরের তালিকা। এখন এখানে আমরা প্রতিটি ভিন্ন ভিন্ন প্রতিটি একক উপাত্ত, অর্থাৎ এই যে 19,001, এই যে 33, এই যে 72, এই যে 85, এই যে এ, এই যে বি, এগুলো প্রতিটি হচ্ছে এক একটি বিচ্ছিন্ন ডেটা। এখন খেয়াল করলে তোমরা এটিও দেখবে যে এই ডেটাগুলোকে আমরা কিন্তু এলোপাথারি বা অগোছালোভাবে ছড়িয়ে রাখিনি। এখানে ডেটাগুলোকে আমরা সুনির্দিষ্টভাবে এক লাইন করে সাজিয়ে রেখেছি। প্রথম কলামে দেখা যাচ্ছে, প্রথম কলামে আমরা হচ্ছে রোল নাম্বার নামে একটি কলামের শিরোনাম আছে, সেখানে শুধুমাত্র রোল নাম্বারের ডেটাই রাখা হয়েছে। পরবর্তী কলামের শিরোনাম বাংলা, অর্থাৎ এই কলামে আমরা শুধুমাত্র বাংলা বিষয়ে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরকেই ডেটা হিসাবে নিয়েছি। একইভাবে এখানে আছে ইংরেজি, আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, পদার্থবিজ্ঞান এবং সবশেষে ফলাফল। অর্থাৎ বিভিন্নভাবে আমরা
এই তথ্যকে সাজিয়ে রেখেছি, এদেরকে বলা হচ্ছে ফিল্ড। এবার আসা যাক রেকর্ড বলতে আমরা কি বুঝি। এখানে যদি আমরা দেখি যে 19,002 রোল নাম্বারের যে শিক্ষার্থীটি আছে সে বাংলায় পেয়েছে 33, ইংরেজিতে 43, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে 64 এবং পদার্থবিজ্ঞানে সে বেশ ভালো করেছে, সে পেয়েছে 85 এবং তার সামগ্রিক ফলাফল হচ্ছে সি গ্রেড। এখন এই যে পরস্পর অনেকগুলো আলাদা ফিল্ডের রোল নাম্বার ফিল্ডের ডেটা হচ্ছে 19,002, বাংলা ফিল্ডের ডেটা হচ্ছে 33, ইংলিশ ফিল্ডের ডেটা হচ্ছে 43, এভাবে 64, 85 এবং সি, এই সবগুলো ফিল্ডের যে সংগ্রহ এদের সম্পর্কটি হচ্ছে এরা প্রত্যেকে 19,002 রোল নাম্বার বিশিষ্ট শিক্ষার্থীর সম্পর্কিত তথ্য। অতএব এই পুরো তথ্যের ভাণ্ডারটিকে, এই সংগ্রহটিকে আমরা একত্রে বলবো হচ্ছে একটি রেকর্ড। এভাবে এখানে অনেকগুলো রেকর্ড আছে, 19,001-এর রেকর্ড আছে, 19,002-এর রেকর্ড আছে, 19,003-এর রেকর্ড আছে, 19,004, 19,005, এই সবগুলো রেকর্ডকে আমরা একবারে বলবো হচ্ছে ডেটা টেবিল। আমরা যদি আবার একটু প্রথম থেকে দেখি, এভাবে প্রতিটি বিচ্ছিন্ন উপাত্তকে আমরা বলছি ডেটা, ডেটাগুলোকে আমরা যেসব ধরনের মাধ্যমে সাজাচ্ছি সেই প্রতিটি আলাদা ধরনকে আমরা বলছি ফিল্ড। আবার বিভিন্ন ফিল্ডের ভেতরে পরস্পর সম্পর্কযুক্ত যেই ডেটাগুলো রয়েছে সেগুলোকে একসাথে আমরা বলছি রেকর্ড। এবং একই সাথে যখন আমরা অনেকগুলো ফিল্ড এবং রেকর্ডের একটি সমাবেশ পাচ্ছি সেই সম্পূর্ণ সংগ্রহটিকে আমরা একবারে ডেটা টেবিল নামে ডাকছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের এই ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে এই আশা রাখি। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। এই কোভিড-19 আক্রান্ত সময়ে এখন পর্যন্ত আমাদের কোভিডের যেহেতু কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি, সামাজিক দূরত্ব বজায় রাখা ছাড়া আমাদের এই মুহূর্তে নিরাপদে থাকার আর কোনো উপায় নেই। সে কারণে আমি সবাইকেই অনুরোধ জানাবো, সামাজিক দূরত্ব মেনে চলো, স্বাস্থ্যবিধি মেনে চলো, নিজেও সুস্থ থাকো এবং একই সাথে তোমাদের সবার পরিবারের সদস্য যারা আছেন তাদেরকেও সুস্থ রাখো। সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এ পর্যন্তই।